চোখের সামনে এক অতি প্রকৃত দাবানল সৃষ্টি হয়েছে। ব্ল্যাক মার্সিডিজগুলো এদিকে ওদিকে ছড়িয়ে গিয়েছে। অয়নের গাড়ির ড্রাইভার বুদ্ধিমান হওয়ায় অয়নের বা ওদের গাড়ির কিছুই হয়নি। অয়ন দেখে আকাশপথে আক্রমণ প্রতিরোধের জন্য হেলিকপ্টার ছুটে চলেছে। সামনের গাড়িগুলো ছিল নির্ঝরের। অয়ন বেরিয়ে পাগলের মতো আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু সাথে থাকা গার্ডসরা তা করতে দেয় না। অয়নকে জড়িয়ে ধরে রাখে। অয়ন চিৎকার করছে, ভাই ভাই, আমাকে ছাড় ভাই ভাই। অয়নকে যেন বেঁধে রাখা যাচ্ছে না। সিংহদা ভবনে আতিফ চৌধুরী বসে সিকিউরিটি সিস্টেম ঠিক করার প্রচেষ্টা করছে। এভাবে দেশের অবস্থা যে আরো অবনতি হবে তা তিনি ভালোই বুঝতে পারছে। আতিক চৌধুরী ভাইকে সাহায্য করছে। আতিক চৌধুরী একটা কথা ভেবে অবাক হচ্ছে, সে আদনানকে সর্বশেষ সাহায্য করেছিল দেশ থেকে বাহিরে যেতে। সে তো ভেবেছিল আদনানের খেলা শেষ। তাহলে আদনান কি নতুন করে কিছু একটা শুরু করলো? ফ্ল্যাশব্যাক। যেদিন আদনান আতিক চৌধুরীকে কল করার পর তিনি সাব বারণ করে দেন, তিনি কোনো সাহায্য করতে পারবেন না। কেন পারবে না? আপনি চাইলে আমি মিনিটের ভেতরে বর্ডার ক্রস করতে পারি। আমি আর নির্ঝরকে ধোঁকা দিতে পারবো না। মিথ্যা কথা, আপনি ধরা পড়ার ভয় পাচ্ছেন। যা ইচ্ছা ভাবো, তুমি আর কন্ট্রাক্ট করতে চেও না আমার সাথে। ঠিক আছে, আপনার সকল তথ্য নিয়ে আমি নির্ঝরকে দেখিয়ে দিই, ভালো হবে তো? তুমি বেশি করছো না? ভুলে যাচ্ছ আমি কে? খুব ভালো করেই জানি আপনি কে। শেষবার সাহায্য করুন। আতিক চৌধুরী ফোনটা আছাড় মারল। না চাইতেও আদনানকে দেশ থেকে বের হতে সাহায্য করে। তবে আদনান তার মাথায় ছিল অন্য কিছু। সে নিজের মতো করে দেখতে কাউকে দেশ থেকে বের করতে সক্ষম হয়। এরপর দেশের ভেতরেই থেকে সে প্ল্যান শুরু করে। এতে করে তাকে আরো একজন সাহায্য করে। সেটা না হয় পরে জানা যাবে। আদনানের হয়ে বিশাল এক সৈন্য এবং অবৈধ অস্ত্র দেশের ভেতরে প্রবেশ করে, আর এইসবের ভেতর দিয়েই গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। আদনান সবই প্ল্যান করে রেখেছিল। এতগুলো অফিসার না মরলে হয়তো আজ যুদ্ধ সহজ হতো। আতিক, বড় ভাইয়ের ডাকে ধ্যান ফেরে আতিক চৌধুরী। জি ভাই। আতিক, আমার একটা কথা মাথায় আসছে। কি? কি কথা ভাই? আদনান এত বড় ডাবল গেম কি করে খেললো? সত্যি বলতে ভাই, আমিও তো অবাক, মাথায় আসছে না কিছুই। আতিফ চৌধুরী বিচক্ষণ মানুষ, তিনি সাবেক প্রেসিডেন্টও বটে। তিনি ভাইকে একটু বাজিয়ে দেখলেন, যদিও তার নজর আতিক চৌধুরীর ওপরে ছিল। তিনি জানে এই বিষয়ে আতিক চৌধুরী কোনো প্রকার সাহায্য করেননি আদনানকে। হঠাৎ ওইদিকে কিছু গন্ডগোল শুরু হলো। আতিক চৌধুরী আর আতিক চৌধুরী রিভলভার নিয়ে প্রস্তুত হয়। চৌধুরী ভিলা। টিপ টিপ করে চোখ খুলে চারিদিকে ঘুরে তাকায় ছায়া। গত 6 ঘন্টা ধরে সে অজ্ঞানের মতো করে ঘুমাচ্ছে। তার সামনে শুধু অনু খাটের হেডবোর্ডের সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। সবাই এত চিন্তা করছিল, সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ছায়ার এমন অবস্থা দেখে সবাই কান্নাকাটি করছে। অনু সবাইকে বুঝিয়ে পাঠিয়ে দেয় যার যার রুমে। সে ছায়ার পাশে থাকে। এই অবস্থায় ছায়াকে একা ছাড়া যাবে না। ছায়া বিছানায় হাত ভর দিয়ে উঠে বসে। এমন সময় রুমের দরজা ঠেলে আনিকা বেগম ভেতরে আসেন, হাতে তার খাবারের থালা। ছায়াকে দেখে তিনি এগিয়ে যায়। মা রে, ঠিক আছিস? মা। ছায়া এবং আনিকা বেগমের কথা শুনে অনু উঠে যায়। ছায়া, ঠিক আছো? কি হয়েছে? কোথাও যাবে? আনিকা বেগম খাবার প্লেট টেবিলে রাখে। অনু, যাও মা, এবার রুমে যাও, কিছু খেয়ে নিও। না চাচি, থাক, আপনি যান, সমস্যা নেই। যাও মা, আমি আছি এখানে। অনু যেতে চাইল না, কিন্তু আনিকা বেগমের জোরাজোরিতে উঠে দাঁড়ায়। অনু আপু। হ্যাঁ, টিভিটা অন করে যাও। অনু চাচি শাশুড়ির দিকে তাকায়। আনিকা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। চালাও। অনু চালিয়ে দেয় টিভি। একই নিউজ।
প্রেসিডেন্টের গাড়িতে আগুন ধরেছে। এটা একটা পরিকল্পনা বলা চলে। সিস্টেম হ্যাক করে প্রেসিডেন্টকে অন্য এক রাস্তায় পাঠানো হয়। শত্রুকে এই মুহূর্তে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। প্রেসিডেন্ট মারা গেছে, এটা 90% শিওর। তার পরবর্তী দেশের প্রেসিডেন্ট হিসাবে সে অয়ন চৌধুরীর নাম বলে গেলেও এখনো বলা যাচ্ছে না এই খেলায় অয়ন চৌধুরীও সারভাইভ করবে কিনা। দেশের মানুষ নির্ঝর চৌধুরীর জন্য প্রার্থনা করছে। আজ নেই কোনো ধর্ম, জাতি, গোষ্ঠীর ভেদাভেদ। একই স্লোগান সবার মুখে, আমরা মানুষ, আমরা এক দেশের মানুষ। কেউ নামাজ আদায় করে প্রেসিডেন্টের জন্য, কেউ পুজো দিচ্ছে, কেউ চার্চে মোমবাতি জ্বালাচ্ছে, কেউ বা ধ্যান করছে। এটাই একতা। দেশ প্রধান একা নয়। এখন আর সাধারণ মানুষ গুলির শব্দে ভয় পাচ্ছে না, পিছিয়ে নিচ্ছে না পা। দেশ যেন প্রেসিডেন্টের ব্যক্তিগত অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আপনি একা নন মাননীয় দেশ প্রধান, আপনার সঙ্গে আমরাও আছি। এই দেশ, এই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাবো। ছায়ার চোখ বেয়ে পানি টুপটুপ করে গড়িয়ে পড়ছে। আনিকা বেগমের চোখেও পানি। অনু ফুপিয়ে ওঠে, প্রেসিডেন্ট সাহেব, আপনাকে ছাড়া আপনার বিবি যেন শূন্য মরুভূমি। আপনি বোঝেন না কেন? আপনার ভালোবাসার লোভী আমি। ফিরে আসুন না। আর কত কষ্ট দেবেন? আমার বুকের ভেতরে জ্বলে পড়ে যাচ্ছে। এই অন্তর্দহন কেউ দেখতে পারছে না। আমার সব জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বাচ্চাদের হৃদস্পন্দন শোনাবো আপনাকে। ফেরত আসুন। ছায়াকে তার শাশুড়ি জড়িয়ে ধরে রাখে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, শান্ত হ মা। তোর স্বামী এতটাও দুর্বল নয়। তোর স্বামী ঠিক তোর কাছে ফেরত আসবে। এবার আসলে তাকে জড়িয়ে রাখিস, কোথাও যেতে দিবি না। প্রেসিডেন্টের পক্ষ থেকে আর্মিরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুকে মোকাবেলা করার জন্য গুলির বর্ষণ করেই চলেছে। ওরা নিরস্ত্র নয়, যার ফলে অনেক সোলজার মারা গিয়েছে। তবে সিংহদা ভবন অবস্থা ভালো নয়। আর কিছুক্ষণ হলেই এরা প্রতিরোধ করতে অক্ষম হবে। এটা প্রেসিডেন্টের সেই আস্তানা যেখান থেকে পুরো দেশ পরিচালিত হয়। ওরা ভেবেছে ওরা প্রেসিডেন্টকে মেরে ফেলেছে। এখন এই ভবনটা আন্ডার কন্ট্রোল করলে ওদের মিশন কমপ্লিট। আদনান পাগলের মতো সামনে যা পাচ্ছে তাতেই গুলি করছে। সে যেন রাজত্ব পেয়েই গেছে। ওর চোখে মুখে সেই পৈশাচিক আনন্দ। একজন সোলজার সেনা প্রধানের কাছে এগিয়ে যায়। স্যার, আমরা দুর্বল হয়ে পড়েছি। এরকম ভাবে কতক্ষণ যুদ্ধ করব? যতক্ষণ দেহে প্রাণ আছে। দেশ প্রধান না থাকলেও আমরা থাকবো না অভি। ওদের কথার মাঝে হঠাৎই বড় মেশিন গানের গুলির শব্দ পাওয়া গেল। ওরা দ্রুত বাইরে এসে দেখে গাড়ির ওপরে দাঁড়িয়ে নির্ঝর একাধারে গুলি করতে আসে। শত্রুপক্ষকে কোনোভাবে প্রতিরোধের সুযোগ দেয়নি সে। তার পেছনে সব সাধারণ মানুষ। সেনা প্রধান অবাক হয়ে গেছে। নির্ঝরের শরীর রক্তে চাপ চুপচুপ। পেছনে মানুষগুলোর হাতে সব কিছু না কিছু হাতিয়ার। নির্ঝরের নিচে নামে, মেশিন গানটা একজনের হাতে দিয়ে এগিয়ে যায়। আদনান ওদের ভেতরেই লুকিয়ে আছে। নির্ঝর গিয়ে আদনানের কলারটা ধরে উঁচু করে। এভরিথিং ইজ আন্ডার মাই কন্ট্রোল। তুই কি ভেবেছিলি সামান্য কিছু সৈনিক নিয়ে আমাকে মারলে দেশ তোর হয়ে যাবে? এত সস্তারে? আমি প্রেসিডেন্ট নির্ঝর চৌধুরী। তোকে আমি ধীরে ধীরে মারব। আমার বইয়ের দিকে তাকানো ওই দুটো চোখ আমি উপড়ে ফেলবো। আদনান তখনও সাইকোদের মতো করে হাসছে। আমি তো আভ্যন্তরীণ শত্রু, ইন্টারন্যাশনাল শত্রুদের কি করবি? মিস সারাকে দেখে নেব, তোর চিন্তা নেই। আদনানের চোখ বড় বড় হয়ে যায়। প্রেসিডেন্ট অফ জর্ডান, সারা আলী শেখ। সে আদনানকে সাহায্য করছিল সব রকম। কিন্তু নির্ঝর কিভাবে জানলো এটা? নির্ঝর আদনানকে একজন আর্মির ক্যাপ্টেনের হাতে দেয়। ক্যাপ্টেন আদনানকে হাত কড়া পরায়। ওকে সেফ জায়গায় রাখো, পালালে কিন্তু সব ধ্বংস করে দেব।
নির্ঝর রেগে আছে প্রচন্ড, যেন সব রাগ তাকে গ্রাস করেছে। এমন সময় দুটো গাড়ি ঝড়ের বেগে এসে থামে। অয়ন দ্রুত মানুষজন সরিয়ে দৌড়ে নির্ঝরকে জড়িয়ে ধরে। নির্ঝর অয়নের মাথায় হাত রাখে। ভাই, ভাই, কি হয়ে গিয়েছিল ভাই? আমি তোকে ছাড়া এক সেকেন্ডও কল্পনা করতে পারি না। নির্ঝর ক্লান্ত হাসি দেয়। আমাকে মারা এত সহজ রে? এখনো তোর ভাবির সঙ্গে অনেকগুলো বাচ্চা নেওয়া বাকি। ওকে রাতে ঠিকমতো জ্বালাতেই পারলাম না, মরে যাব এসব না করেই। আর বলো না ভাই, প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। গত 6 ঘন্টায় আমার মরার মতো অবস্থা। তোকে আমি ভাবির সঙ্গে হানিমুনে পাঠাবো। তুমি চিন্তা করো না। নির্ঝর হাসে। কোথা থেকে হঠাৎ করে এক ঝাঁক নিউজের লোক চলে এলো। অয়ন নির্ঝরের পেছনে দাঁড়ায়। নির্ঝর সোজা তাকায়। প্রিয় দেশবাসী, আপনারা আমাকে কতটা ভালোবাসেন তার প্রমাণ আজ আমি পেয়েছি। আমি কথা দিচ্ছি, আজকের মতো অরাজকতা সৃষ্টি যাতে দ্বিতীয়বার কেউ করতে না সাহস পায়, সেই দিকে আমি শতভাগ লক্ষ্য রাখব। আমার দেশ আমার পাশে ছিল। আমার সাধারণ মানুষ আমার আসল হাতিয়ার। প্রতিটা ছাত্র, প্রতিটা মানুষের কাছে কোনো স্কিল নেই, আছে দেশের প্রতি ভালোবাসা। এটা অন্য দেশ হলে আমি বিনা দ্বিধায় মিসাইল ছুড়তাম, কিন্তু আমার দেশের ভেতরে এত বড় কিছু আমি ব্যবহার করতে পারি না। তাই এই গৃহযুদ্ধ থামাতে আমার সময় লেগেছে। আমার সব মানুষের চিকিৎসা আমি বিনামূল্যে করলাম। সবাইকে হসপিটালে নিয়ে যাও, যে নিজেদের ট্রিটমেন্ট করাও। জাফরানিয়া এখন সুস্থ। বাকি সমস্যাটুকু আমি মিটিয়ে দিব, কথা দিচ্ছি। প্রেসিডেন্ট জাফরানিয়া। নির্ঝর ক্লান্ত, সে এসব বলে ভেতরে চলে যায়। সবাই আনন্দিত, সাথে গোটা জাতি বুঝে গেল এই জাতি প্রেসিডেন্টকে কতটা ভালোবাসে। যেখানে সাধারণ মানুষ হাতে যা পেয়েছে তাই নিয়ে নেমে গেছে যুদ্ধে, যেখানে আর কি চাওয়ার সেখানে। নির্ঝর ভেতরে গিয়ে দেখে কাকা গুলি খেয়েছে একটা। বাবা চাচ্চুকে হসপিটালে নাও। আমি নিচ্ছি বাপ, তুই বাড়িতে যা। অয়ন ভাইকে নিয়ে বাড়িতে যা। হ্যাঁ ভাই, চলো। গাড়িতে উঠে বসে অয়ন নির্ঝরকে পর্যবেক্ষণ করছে। আর কত দেখবি? কোথাও লাগেনি তো ভাই? না লাগেনি, সব ওদের রক্ত। ভিলায় নির্ঝরের গাড়ি পৌঁছালে নির্ঝর নামতে গিয়ে থেমে যায়। কি হলো? তোর ভাবি আমায় এভাবে দেখলে ভয় পাবে না তো? তুমি পাগল, বের হও। নির্ঝর বের হতেই সামনে থেকে কেউ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। ভাগ্যিস নির্ঝর ধরে বসেছিল, না হলে মেয়েটা পড়েই যেত। নির্ঝরের গাড়ি ভিলাতে প্রবেশ করার সাথে সাথে একজন সার্ভেন্ট দৌড়ে ওপরে চলে যায়। ছায়ার রুমে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, মাননীয় রাষ্ট্রপতি এসেছেন। ছায়ার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে কোনো কিছু না ভেবেই দৌড় লাগায়। অনু পেছন থেকে চিৎকার করে ছায়ার পেছনে ছুটতে থাকে। ছায়া আপু, তুমি প্রেগনেন্ট, ভুলে যেও না। অনুর কথা শুনতে শুনতে সে গিয়ে একেবারে নির্ঝরকে জড়িয়ে ধরে। এত ফোর্স ছিল যে নির্ঝরও এক কদম পিছিয়ে যায়। অয়ন পাশে দাঁড়িয়ে মৃদু হাসে। সামনে তাকিয়ে দেখে অনু দাঁড়িয়ে আছে। তার চোখ অয়নকে দেখে থেমে গিয়েছে। অনুও মনে মনে যেন একটু ইচ্ছে হচ্ছে ছায়ার মতো অয়নকে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা পারছে না। তবে বেঁধে যাচ্ছে কোথাও। অয়ন এগিয়ে আসে অনুর সামনে। তুমি ঠিক আছো? অনু খুবই লজ্জা পায়। কথাটা তার আগে শোনা উচিত ছিল, কিন্তু দেখো, ছেলেটা এরকম একটা পরিস্থিতি পার করে এসে তার কাছেই জিজ্ঞাসা করছে সে কেমন আছে। ভালো। আপনি ভালো আছেন? কোথাও লাগেনি তো আপনার? না, লাগেনি। ছায়া নির্ঝরকে কতটা সময় সেইভাবে জড়িয়ে ধরে রাখলো বোঝা গেল না। তবে ছায়ার হৃদয় স্পন্দন স্বাভাবিক হলে তবে নির্ঝরকে ছায়া ছাড়ায়। কোথাও কোথায় চলে গিয়েছিলেন? আমাকে একবার বলার প্রয়োজন বোধ করেননি? কেন? কেন আমাকে কষ্ট দিয়ে কে লাভ পান? অভিযোগ, অনেক অভিযোগ। মায়াবী চোখ দুটোই মুক্ত দানা চিকচিক করছে। নিজের রক্তাক্ত হাতখানা ছায়ার মুখে রেখে
চোখটা মুছিয়ে দেয় নির্ঝর। স্টপ ক্রাইং। ছায়া এবার সবকিছুর পাওয়ার ছেড়ে দিয়ে নির্ঝরের ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে। অয়ন সেই দৃশ্য দেখে অনুর দিকে তাকায়। অনুও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রুমে চলো, ওদের সময় দাও। অনু মাথা নাড়িয়ে ভেতরে চলে আসে। কিছুক্ষণ পর ছায়া সরে আসে। নির্ঝর ছায়ার গালে হাত দিয়ে স্লাইড করছে। ছায়া ফুপিয়ে ওঠে। বাবা আর চাচ্চু কোথায়? চলুন ওপরে চলুন। হসপিটালে? কেন? চাচ্চুর গুলি লেগেছে। আল্লাহ! বিবিজান ভেতরে চলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ চলুন। নির্ঝর ভেতরে গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে। শুধু ছায়া যে বেগে ছুটে গেল, তারা লজ্জায় এগোয়নি। আনিকা বেগম ছেলেকে জড়িয়ে ধরে। আমার সোনা ছেলে, আমার মানিক একটা। কপালে চুমু খায় নির্ঝরের। আমি ঠিক আছি মা। কত বেশি চিন্তা করেছি আমি। আমি ঠিক আছি মা। রিনিতা বেগম এগিয়ে আসেন। বাবারে, কোথাও লাগেনি তো? না চাচি। তোর চাচ্চু আর বাবা কোথায়? নির্ঝর কিছুক্ষণ চুপ থাকে। চাচ্চুর গুলি লেগেছে, হসপিটালে ওরা। আল্লাহ! কি বলিস? হাতে লেগেছে চাচি, বেশি সমস্যা নেই। আমি যাব। না চাচি, এখনো দেশের অবস্থা ভালো নয়। আমি তোমাদের নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। ছায়া বসে আছে বিছানায়। নির্ঝর শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বের হয়। ভেতরে এসে দেখে ছায়া বসে আছে এক জায়গায়। হাতে তার কিছু একটা, যা নিয়ে সে নাড়াচাড়া করছে। নির্ঝর তোয়ালেটা পাশে রেখে ছায়ার পাশে এসে বসে। ছায়া জিনিসটা মুঠোয় নিয়ে নেয়। বিবিজান, কি লুকাচ্ছ? ছায়া মৃদু হেসে নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর ছায়ার কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয়। কিছু হয়েছে? ছায়া হাতের মুঠোয় থাকা নির্ঝরের হাতে কিটটা দিয়ে দেয়। নির্ঝর ভুরু কুঁচকে তাকায়। কি এটা? ছায়া মিষ্টি হাসছে, যাতে লুকিয়ে আছে লজ্জা আর লজ্জা। নির্ঝর হাতে নিয়ে ভালো করে দেখে। কিটের ওপরে দুটো দাগ দেখে নির্ঝর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ছায়া নির্ঝরের হাতের ওপরে হাত রাখে। খুশি হননি? নির্ঝর জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। চোখ দুটো টলমল করে উঠছে তার। বিশ্বাস করবা না। তুমি আমাকে কি খবর জানালে বিবিজান? নির্ঝর জড়িয়ে ধরে ছায়াকে। ছায়ার মুখে সর্ব জায়গায় চুমু খায়। ছায়ার পেটেও চুমু খায়। আমার ছোট্ট সোনা। নির্ঝর অনেকগুলো চুমু খায় পেটে। ছায়া সুড়সুড়ি অনুভব করে হেসে দেয়। সুড়সুড়ি লাগে? আমার বিবিজান, তোমাকে অনেক ধন্যবাদ। বিশ্বাস করো, আমি ভাবতে পারছি না আল্লাহ আমাকে যে এত বড় খুশি দিয়েছে। নির্ঝরের চোখে পানি। একটা পুরুষ কখন কাঁদে, অতিরিক্ত খুশিতেও তার চোখে পানি চলে আসে। কতটা ভালোবাসে এমন পাগল হওয়া যায়। নির্ঝর ছায়ার ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে। ছায়াকে কিছু বলার সুযোগ না দিয়েই ওকে নিয়ে বিছানায় চলে আসে। আপনি খাবেন না? পরে। এখন কথা বলো না প্লিজ। আই কান্ট কন্ট্রোল। ছায়ার গলায় কামড় বসিয়ে দেয়। ছায়া খামচে ধরে নির্ঝরের শার্ট। নির্ঝরের ভালোবাসার ভেতরে ছায়ার পরনের শাড়িটা বাধা দিচ্ছে। অন্যদিন হলে হয়তো টান মেরে খুলে ফেলতো, কিন্তু এখন ছায়ার অবস্থার কথা চিন্তা করে ধীরে সুস্থে শাড়িটা খুলে ফেলে। ছায়ার চোখ বন্ধ তখনও। নির্ঝর বন্ধ চোখ দুটোই চুমু খায়। সব আমার, শুধুই আমার। ছায়াও নির্ঝরকে ভালোবাসা ফেরত দিতে ব্যস্ত। ছায়াও নির্ঝরের ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে নেয়। রাত ৮টা। নির্ঝর ছায়ার ঘাড়ে মুখ গুজে চুমুই দিচ্ছে। ছায়া আধখোলা চোখে নির্ঝরের দিকে তাকায়। খেয়ে নিন যান। তোমার নেশায় আমার মনে হয় আমি সব ভুলে যাচ্ছি। উঠুন এবার। নির্ঝর ছায়ার ঘাড়ে নাক ঘষে। ভালোবাসি বাবুরাম্মু। ছায়া হেসে দেয়। নির্ঝর ছায়ার ঠোঁটে চুমু খায়। এতটুকু আদর আমার কিছুই হয় না, কিন্তু তোমার শরীরের কথা ভেবে ছেড়ে দিলাম। ছায়ার গাল লাল হয়ে গেছে। এভাবে লজ্জা পেলে আমি কিন্তু আবার নিয়ন্ত্রণ হারাবো বিবিজান। উঠুন। ঠিক আছে। নির্ঝর উঠে দাঁড়ায়। কাবাড থেকে গেঞ্জি নিয়ে পরে নিচে চলে যায়। অয়ন বসে রাতের খাবার খাচ্ছে। অনু সবকিছু বেড়ে দিচ্ছে। সবাইকে খাইয়ে দিয়েছে আনিকা বেগম। সবাই ক্লান্ত, যে যার মতো করে ঘুমিয়ে পড়েছে।
আর কিছু লাগবে? না। অনু সরে যেতে নিলে অয়ন অনুর হাতটা ধরে বসে। অনু ফিরে তাকায়, অনুকে টান দিয়ে নিজের কোলে বসায়। অনুর চোখ বড় বড় হয়ে গিয়েছে। প্রিয়তমা, আমার কোলে বসো। কেন? তুমিও খাওনি আমি জানি। আমি অয়ন অনুর মুখে খাবার তুলে দেয়। অনু খেয়ে নেয়। এবার মিষ্টি কেয়ারগুলো তার ভীষণ ভালো লাগে। অয়ন অনুর খাওয়ার মাঝেই সিঁড়ি বেয়ে নির্ঝর নিচে নামে। আল্লাহ, ভাই আসছে, ছাড়ুন। বসে থাকো, ভাইয়া কিছুই বলবে না। আল্লাহ, নির্লজ্জ, আমার ভাসুর হয় না। অনু উঠে যায় জোর করে। নির্ঝর টেবিলের কাছে এগিয়ে আসে। অনু, খাবার দাও তো। ভাইয়া আপনাকে। না, প্লেটে দাও, ওপরে নিয়ে যাব। এক্ষুনি দিচ্ছি। অনু কিচেনে চলে যায়। ভাই। হুম? কিভাবে কি হলো আমাকে খুলে বলো। এখন না, তোর ভাবিকে খাইয়ে দিয়ে নেই, কাল নিরিবিলি সব বলবো। ওকে। অনু খাবার নিয়ে আসে। ভাইয়া, এই যে। থ্যাংক ইউ। ওয়েলকাম। নির্ঝর খাবার নিয়ে ওপরে চলে যায়। অনু নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কি ভাবছো? ছায়ার কি হয়েছে? নিচে আসলো না কেন? অয়ন হেসে দেয়, তবে সেই হাসি দুষ্টু হাসি। তুমি জানতে চাও? অনু আসলেই কিছু বোঝেনি। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্র্যাকটিক্যালি বোঝাবা? মানে? অয়ন দাঁতের নিচে ঠোঁট কাটে। অনু এবার বুঝতে পারে। সে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ, আল্লাহর রস্তে যে আপনার ভাবি, ভুলে যান আপনি? অয়ন শব্দ করে হেসে দেয়। যথেষ্ট মানে, আমি কি তাকে অপমান করে কিছু বলেছি? থামুন, খাবার শেষ করে আসুন। অনু রুমে চলে যায়। অয়ন খাওয়ার মাঝে একবার কল করে চাচাকে। হ্যালো বড় আব্বু। হ্যাঁ বাবা, বলো। বাবার কি অবস্থা? এখন ভালো, কাল আমরা চলে আসবো বাড়িতে। আচ্ছা, কিছু লাগলে বলবেন বড় আব্বু। বলবো নে, তোমরা রেস্ট করো সোনা, ঠিক আছে? অয়ন ওপরে চলে যায়। রাত গভীর। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা বাজে দেখাচ্ছে। তবে এত রাত হলেও ক্লান্ত নির্ঝরের চোখে ঘুম নেই। বুকের ভেতরে ঘুমন্ত ছায়ার মুখশ্রী তাকে এক অদ্ভুত সুখী মানুষ অনুভব করাচ্ছে। ছায়ার চোখের কোণায় তখনও কান্নার পানি লেগে আছে। শুকিয়ে গেছে। নির্ঝর জানে তার বিবিজান হয়তো প্রচণ্ড কান্না করেছে। নির্ঝর আজ নিজেকে সব থেকে সুখী বলে দাবি করতে পারে। সে যাকে চেয়েছে তাকে পেয়েছে। এখন তো তাদের একটা বাচ্চাও হবে। এত খুশি রাখার জায়গা কোথায়? নির্ঝর ঘুমন্ত ছায়ার পেটে হাত রাখে। এখানে একটা জীবন আছে। কিছুদিন পর তাকে বাবা বলে ডাকবে। ভেবেই যেন খুশি লাগছে। ক্লান্ত শরীরে ঘুম বাদ দিয়ে নির্ঝর কত কি ভেবে চলেছে। ছায়ার কপালে চুমু খায় নির্ঝর। ঘুমের ভেতরেই নির্ঝরের দিকে ফিরে ওর কোমর বরাবর জড়িয়ে ধরে ছায়া। নির্ঝরের তাদের প্রথম দেখার কথা মনে পড়ে যায়। এরপর কত কি হয়ে গেল, তাই না? জীবনে প্রায় 1 বছর কেটে যাচ্ছে। এই তো সামনের মাসেই ওদের বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে তার বউ তাকে সেরা উপহারটা দিয়েছে। তবে এখন তারও তার বউকে সেরা কিছু দেওয়া উচিত। এত পাগল কেউ হয়? বাচ্চা হবে শুনে সে সারাটা রাত বউয়ের মুখ দেখে কাটিয়ে দেয়। মাঝরাতের দিকে হঠাৎ অনুর ঘুম ভেঙে যায়। তার শরীর ঘেমে গিয়েছে। নিশ্চিত কোনো বাজে স্বপ্ন দেখেছে সে। অনু উঠে বসে। পাশে অয়ন ঘুমিয়ে আছে। অনু খেয়াল করলো ফর্সা কপালে একটা কাটা দাগ। অনু এগিয়ে গিয়ে কাটা স্থানে হাত রাখে। অয়ন গভীর ঘুমে আচ্ছন্ন। লোকটা তার কতটা খেয়াল রাখে। অনুর চোখ দিয়ে অজান্তেই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বাজে স্বপ্নটা যে অয়নকে নিয়েই দেখেছে। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবী তাকে দুপাশ দিয়ে চাপ দিচ্ছে যেন। অনুর পাশের জগ থেকে পানি নিয়ে সেটা আগে পান করে। হঠাৎ করেই অনু অনুভব করে তার পাশে কেউ বসে আছে। ফিরে তাকাতেই দেখে অয়ন উঠে বসেছে। ঘুমো ঘুমো চোখ নিয়ে অনুর দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, ঘুমাওনি কেন? এমনি, ঘুম আসছিল না, ঘুমিয়েই ছিলাম। অয়ন অনুর কণ্ঠ শুনে বুঝতে পারে
হয়তো কোনো সমস্যা হয়েছে। অনুকে নিজের কাছে টেনে নেয়। অয়নের বাহু ধরে অনু নিজেকে সুরক্ষিত অনুভব করে। অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু হয়েছে বউজান? না। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? একটা বাজে স্বপ্ন দেখেছি। অয়ন অনুর কপালে ওষ্ঠ ছোঁয়। অনু চোখটা বন্ধ করে নেয়। এ এক অদ্ভুত অনুভূতি। কেমন বাজে স্বপ্ন? অনু অয়নকে পাশ ফিরিয়ে জড়িয়ে ধরে। কোনো বাজে স্বপ্ন বলতে পারবো না, আমার আবার কষ্ট হবে। অয়ন হাসে। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। আচ্ছা শুনুন। বলো। ছায়ার মতো আমিও বাবু নিতে চাই। অয়নের চোখ বড় বড় হয়ে যায়। অয়ন মাথা নামিয়ে অনুর দিকে তাকায়। কি বলছো? সত্যি বলছি। অয়ন শব্দ করে হেসে দেয়। তুমি জানো বাচ্চা হওয়ার প্রসেস কি? অনুর গাল লাল হয়ে গেল। জানি। অয়ন এবার অনুর কপালে আবারও চুমু খায়। কোনো তাড়া নেই, তুমি যখন চাইবে তখনই সব হবে। এত ভালো কেন বাসেন? জানি না তো। ভালোবাসতে কখনো কারণ লাগে না, এমনি হয়ে যায়। জানো, নির্ঝর ভাই সেই দিন দাদির জন্য ফুল কিনতে গিয়েছিল। ওর পাশে আমার বোন রোজই ছিল। আমার বোনকে তো দেখেছো, এত সুন্দরী। তার ওপর লাল রঙের একটা জামা পরে সাজুগুজু করেও গিয়েছিল। কিন্তু ভাইয়ের সেই দিকে কখনোই চোখ যায়নি। ভাই দেখছিল ফুল দোকানের সাধারণ একটা সাদা পোড়াক পরিহিত মেয়েটাকে। সে হাসি খুশি হয়ে ভাইকে গোলাপের তোড়া বানিয়ে দিয়েছিল। ভালোবাসতে কোনো কারণ লাগে না, ভালোবাসা এমনিই হয়। থাকার হলে এমনিই থাকা যায়, না থাকার হলে হাজারটা অজুহাত দেওয়া যায়। আপনি ছিলেন ভাইয়ের সাথে সেদিন? হুম, বোনের মুখে শোনা। আমি ভাইয়ের বিয়ের পর এসেছি দেশে। আচ্ছা, ভাইয়া কি সত্যি ছায়াকে জোর করে বিয়ে করেছিল? অয়ন অনুর দিকে তাকায়। করলেও ক্ষতি নেই। যা তোমার তা এক সময় না এক সময় তোমারই হতো। কথাটা বলে অয়ন অনুকে জড়িয়ে ধরে। অনু একটা নিঃশ্বাস ছাড়ে। অয়নের শরীরে একটা পুরুষালী ঘ্রাণ আসছে তার নাকে। এ এক অদ্ভুত প্রশান্তি। ভোর ৫টা। ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায় ছায়া। দরজাটাও বন্ধ করার সময় পায় না। তার শরীর থেকে যেন সব বেরিয়ে আসবে। রাত করে ঘুমিয়েছিল নির্ঝর, কিন্তু ছায়ার গোঙানি শুনে সে দ্রুত উঠে ওয়াশরুমে চলে যায়। ছায়ার এমন অবস্থা দেখে ছায়ার পিঠে হাত রাখে। ২ বার এইরকম হওয়ার পর ছায়ার একটু ভালো লাগে। নির্ঝর হালকা নাইট ড্রেস এনে ছায়াকে পরিয়ে দেয়। এরপর শুইয়ে দেয় বিছানায়। ডক্টরকে কল করে তখনই। ডক্টর বলে এটা স্বাভাবিক, প্রেগনেন্সির সময় এরকমটা হয় মেয়েদের। নির্ঝর একটু শান্তির নিঃশ্বাস ছাড়ে। ছায়ার পেটে হাত রেখে বলে, মাম্মাকে বেশি বিরক্ত করো না সোনা। মাম্মাকে কষ্ট পেতে দেখলে যে আমার সব ওলটপালট হয়ে যায়। ছায়া হাসে। শুয়ে পড়ুন। আমার জন্য আপনার কষ্ট হয় সব সময়। একেবারে তা নয়, তুমি আমার দায়িত্ব ভুলে যাও কেন? ছায়া হাসে। কি পরিমাণ ভালোবাসে এই লোকটা তাকে। সকাল 10টা। আতিফ চৌধুরী আর আতিক চৌধুরী চৌধুরী ভিলায় প্রবেশ করে। মোটামুটি গোটা চৌধুরী পরিবার, অনু এবং ছায়ার বাবার বাড়ির সবাই এখন চৌধুরী ভিলায় উপস্থিত। সবাই মিলে বাগানে বসে গল্প করছে এবং ব্রেকফাস্ট করবে। সময়টা ভালো কাটাবে তারা, এটাই প্ল্যান করে আনিকা বেগম গিয়ে নির্ঝরের রুমে ওদেরকে ডাকতে যায়। সকাল সকাল মায়ের ডাকে ঘুম ভাঙে নির্ঝরের। বিছানা থেকে নেমে দরজা খুলে মাকে দেখে বলে, কি হয়েছে মা? তোর বাবা এসেছে। ছায়া, সবাই মিলে বাগানের ডান পাশে ব্রেকফাস্টের আয়োজন করেছি, আয় ছায়াকে নিয়ে। ভোর 5টা থেকে ওর 2 বার বমি হয়েছে। এটা স্বাভাবিক। তুই যখন পেটে ছিলি তখন আমিও এরকম অসুস্থ থাকতাম। কৈশোর, আমাকে যেতে দে, ওকে দেখি কি অবস্থা। নির্ঝর সরে দাঁড়ায়। আনিকা বেগম ভেতরে চলে আসে। ছায়া বিছানায় উঠে বসেছে শাশুড়ির কণ্ঠ শুনে। কি রে মা, খারাপ লাগছে? না মা, সকালে প্রচন্ড খারাপ লাগছিল, এখন একটু ভালো লাগছে। এরকম হয়। বিকেলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে।
দেখি উনি কি বলে। তোর বর আমাকে এইরকমই জ্বালিয়েছিল। পুরো 10টা মাস আমার পেটে ছিল। 10টা মাস আমি ঠিক করে কিছুই খেতে পারতাম না। ছায়া শব্দ করে হেসে দেয়। বাহ, সব দোষ এখন আমার। তো কি, আসবি? বাগানে সবাই মিলে ব্রেকফাস্ট করব। হুম। ও মা, বলছিলাম কি, বাগানের গাছে ওই যে পটকা মরিচ আছে না? হ্যাঁ, ওই মরিচগুলো ছিঁড়ে আমাকে দিতে বলবা। আমি ওগুলো দিয়ে ভাত খাবো। আচ্ছা, বলবো। তুই তুমি এত ঝাল কবে থেকে খাওয়া শুরু করলে? তুই বুঝিস কিছু? এই সময় স্বাদ পরিবর্তন হয়, তাই বলে ওই ঝাল। যা বাবা, ফ্রেশ হয়ে নে। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর পুরো চৌধুরী পরিবার এখন এক জায়গায়। তার সাথে ছায়া আর অনুর বাড়ির লোকও আছে। চৌধুরী ভিলা, যা কাল পর্যন্ত ছিল শান্ত ম্লান, সেখানে আজ খুশির বন্যা। সবার হাসি ঠাট্টার মধ্য দিয়ে কেটেছে এক অসম্ভব সুন্দর সকাল। রোজ এইরকম ব্রেকফাস্ট হলে যে আর কি লাগে। রোজও খুশি আজ। অনেক ধকল গেল যে। রোজ পাশের চেয়ারে চায়ের কাপে চুমুক দিয়ে ভাবে, একতরফা থেকে ভালোবেসে গেলে সেটা হয় বোকামি, কিন্তু বেহায়া মন এটা কখনোই বুঝতে চায় না। আমাকে নিজেকে শক্ত করা উচিত। আমারও নিজের জন্য একটা আলাদা জগৎ তৈরি করা উচিত। আর এভাবে কেটে গেল গোটা একটা মাস। দেশ এখন পুরোপুরি নির্ঝরের নিয়ন্ত্রণে। অনু আর অয়নের সম্পর্কের মাঝে এসেছে বিশাল বদল। ছায়ার হরমোনের কারণে একটু বেশি বেসামাল হয়ে গেছে। তাকে এখন সামলানো কি যে এক কঠিন বিষয়, এটা শুধু নির্ঝর জানে। রোজ মেয়েটা গিয়েছে দেশের বাহিরে। হ্যারি নামক একটা ছেলের সঙ্গে সে ডেট করছে। ছেলেটা বাহিরের দেশের, রোজ পড়ালেখা করছে সেখানে। তাই এখন কিছুদিন সেখান থেকে নিজেকে শান্ত করা উচিত, এমনটাই ভাবে রোজ। অফিসে বসে নির্ঝর কিছু পেপার দেখছে, এমন সময় অয়ন ভেতরে প্রবেশ করে। ভাই। হ্যাঁ ভাই, তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছো? কি? অয়ন দরজা বন্ধ করে নির্ঝরের সামনে বসে। সেই রাতে এতগুলো অফিসারের মাঝে কেন সেনা প্রধানগুলোকে বেছে বেছে গিয়েছিল? নির্ঝর হাসে। অয়ন অবাক হয়। ভাই, তুমি হাসছো কেন? এমনি। ধুর, তুমি সবই জানতে। আমি জানতাম এটা ভয়ানক। আমি এই হুমকি পেয়েছিলাম ছায়ার জন্য, যার ফলে ওকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিলাম। ওই সব কিছু অনেক আগে থেকে চলে আসছে। আমাদের বুঝতে একটু দেরি হয়ে গেল জাস্ট। মিস সারার সঙ্গে আমরা সকল রকম তেল এবং গ্যাসের আমদানি রপ্তানি বন্ধ করলাম আজ থেকে। কিন্তু ভাই, জাফরানিয়ার ক্ষতি হবে তো এতে। মিস সারা চাপে পড়লে ঠিকই সবটা বুঝতে পারবে যে সে ঠিক কার সঙ্গে পাঙ্গা নিয়েছিল। সেনা প্রধানকে ডোম ঘরে পাঠানো হোক, যেখানে আদনান আছে। ওদের সাথে আমি সেখানেই দেখা করব। আর হ্যাঁ, পরবর্তী সেনা প্রধান অফিসার নাবিল খানকে করা হবে। জি ভাই, সব কাগজের সাইন শেষ। এখন আমাকে বাড়িতে যেতে হবে। তুই তো জানিস আমার দেরি হলে আর আজ ভেতরে না, বাইরেই থাকা লাগবে। হ্যাঁ, যাও। নির্ঝর বেরিয়ে যায়। কি এক অদ্ভুত রিপিট টেলিকাস্ট চলছে, যাকে পুরো দেশ ভয় পায়। সে ঘরে গিয়ে তার বউকে ভয় পায়। 220 বছরের একটা বাচ্চা মেয়েকে ভয় পায়। নির্ঝর গাড়িতে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এরপর ভিলার উদ্দেশ্যে রওনা করে। নির্ঝরের গাড়ি ভিলায় প্রবেশ করে। কেউ তাকে জড়িয়ে ধরে। মেয়েটা এত পাগল, এভাবে কেউ এসে পড়ে বুকের ওপর। নির্ঝর প্রতিবারই ওকে শক্ত করে ধরে বসে, যার ফলে মেয়েটা মাটিতে পড়তে পারে না। বিবি যান, কতগুলো সময় আপনাকে ছাড়া কাটিয়ে ফেলেছি আমি। ভেতরে যাই। হ্যাঁ। রুমে বসে ছায়া চুল মুছে দিচ্ছে নির্ঝর। বাহির থেকে এসে শুধু ব্লেজারটা খুলেছে। সাদা শার্টের হাতাটা ফোল্ড করে বইয়ের ভেজা চুলগুলো মুছে দিচ্ছে সে। ছায়া আসলে মাত্রই গোসল করে বের হয়েছিল। ছায়া চকলেট খাচ্ছে আর নির্ঝর ছায়ার চুলগুলো মুছে দিচ্ছে।
এই দৃশ্য সত্যি মনে লাগার মতো। চুল মোছা হয়ে গেলে হেয়ার ড্রায়ার দিয়ে ছায়ার লম্বা চুলগুলো শুকিয়ে দেয়। এই চুলগুলো নির্ঝরের ভীষণ পছন্দ, কিন্তু এত বড় চুল হবার কারণে মেয়েটার ঠান্ডা লেগে যেতে পারে। নির্ঝরের এতটাই পছন্দ যে কাটার কথা ভাবতেও পারে না, কিন্তু অন্তঃসত্ত্বা বইয়ের ঠান্ডা লাগলেও তো বেশি সমস্যা। নির্ঝর ছায়ার চুল শুকিয়ে ছায়ার মাথায় চুমু খায়। বেবি চান, হুম, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ছায়া বাচ্চাদের মতো করে চকলেট খাচ্ছে। নির্ঝর লোভে সামলাতে পারল না। ছায়ার ঠোঁটে লেগে থাকা চকলেটটুকু নির্ঝর খেয়ে নেয়। ছায়া নির্ঝরের এমন কাণ্ডে স্তব্ধ হয়ে যায়। কি হলো বেবিজান, খেয়ে নাও। ছায়ার ঘ্রাণ নিতে নিতে কথাগুলো বলে নির্ঝর। তার হাত বিচরণ করছে ছায়ার উরুতে। ছায়া একটু কেঁপে ওঠে। নির্ঝর বাঁকা হাসে। ছায়ার গলায় মৃদু কামড় বসিয়ে দেয়। ছায়ার হাত থেকে চকলেটটা পড়ে যায়। নির্ঝর ছায়ার চোখের দিকে তাকায়। আর একটু গোসল না হয় করেই নিও। ছায়ার গাল লাল হয়ে গেছে। গত বেশ কিছুদিন সে অসুস্থ ছিল। নির্ঝর দিন রাত জেগে ছায়ার খেয়াল রেখেছে, কিন্তু এখন ছায়া আগের থেকে বেশ সুস্থ। আসলে ছায়ার শরীরটা আবহাওয়ার মতো রং বদলাচ্ছে, এখন ভালো তো একটু পর খারাপ। নির্ঝর সবটা সামাল দিতে একটু কষ্ট হলেও সে ছায়ার খেয়াল রাখতে একটু বেশি কঞ্জুসি করছে না। কিছুক্ষণের মাঝে বদলে যায় ঘরের আবহাওয়া। ছায়া নিজেদের জগতে ব্যস্ত হয়ে পড়ে। প্রেগনেন্সির জন্য ছায়া একটু বেশি নির্ঝরকে কাছে টানছে, তবে এতে পরে সমস্যা হতে পারে। তাই নির্ঝর যথেষ্ট পরিমাণ নিজেকে শান্ত করার চেষ্টা করছে। দুপুরের সময় ছায়াকে আবার গোসল করিয়ে চুল শুকিয়ে দিচ্ছে নির্ঝর। এমন সময় একজন মেড এসে ওদেরকে ডাকে, ম্যাডাম ছায়া, বড় ম্যাডাম নিচে খেতে ডাকছে, আসছি। ছায়া নির্ঝরের সঙ্গে নিচে আসে। সবাই আছে সেখানে। অনু খাবার সার্ভ করছে। ছায়া সুস্থ থাকলে তারা দুজনে একসঙ্গে কাজটা করে। অনুর চুলও ভেজা। অনুর চুল শুকানোর সময় পায়নি। অয়ন শুধু অনুর দিকেই তাকিয়ে আছে। মেয়েটা কি মায়াবী! আর তাকে একান্ত কাছে পাওয়ার পর মেয়েটা আরো সুন্দরী হয়ে যায়। যদিও এটা একান্ত তার ধারণা। অনু খাবার সার্ভ করে নিজেও খেতে বসেছে। ছায়া খাবারের ভেতরে দুইটা পটকা মরিচ ভেঙে নিয়েছে, যার ঘ্রাণ নাকে আসতেই নির্ঝরের অবস্থা খারাপ। এদিকে ছায়া সেটা তৃপ্তি সহকারে খাচ্ছে। মম, ইউ ক্যান সি ইট দ্যাট মাছ স্পাইসি। আনিকা বেগম ছেলের কথায় হেসে দিল। তুই যখন পেটে ছিলি আমিও এরকম ঝাল খেতাম। ভেবেছিলাম হয়তো আমার ঝালুতে বাবু হবে একেবারে, কিন্তু তুই তো পোল্ট্রি মুরগি, ঝালই খেতে পারিস না। শাশুড়ির কথায় ছায়া হেসে দেয়। ও মা, ব্রয়লার মুরগি বলো, ভালো শোনাবে। নির্ঝর ছায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ছায়া চুপ হয়ে যায়। নির্ঝরের হাত ছায়ার উরুতে গিয়ে ঠেকেছে। ছায়া খাওয়া বন্ধ করে দেয়। নির্ঝর নিজের মতো করে খেয়ে যাচ্ছে। ছায়া তো খাওয়া বন্ধ হয়ে গেছে। ছায়া বাম হাতে নির্ঝরের হাতটা সরাতে যাবে, তারও উপায় নেই। সরাতেই ছায়া সক্ষমও নয়। উপায় না পেয়ে ওভাবে খাওয়া শেষ করে ছায়া। অয়ন রুমে এসে বিছানায় আদো শোয়া হয়ে বসে ফোন দেখছে। অনু ওয়াশরুম থেকে এসে অয়নের পাশে শুয়ে পড়ে। তার খুব ঘুম পাচ্ছে। সে বিছানায় একপাশে শুয়ে পড়ে। অয়ন ফোনটা রেখে অনুর দিকে ফিরে অনুকে নিজের বুকে টেনে নেয়। হঠাৎ অনুর মাথায় একটা কথা আসে। আচ্ছা, একটা কথা বলো। বলো। ভাইয়া তোমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে ছায়াকে একটা বাড়ি আর একটা গাড়ি দিল, আর ছায়া ভাইয়াকে কি দিল? তুমি এখনো বোঝোনি ভাইয়াকে ভাবি কি দিয়েছে? না, আমি তো ওর কাছে জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছি। অয়ন শব্দ করে হাসে। বোকা মেয়ে, ভাবি ভাইয়াকে পৃথিবীর সব থেকে দামি উপহারটাই দিয়েছে। অনুর মাথায় এবার কাজ করে। ও হ্যাঁ, সন্তান। সন্তান পৃথিবীতে সুখ বয়ে আনে। হ্যাঁ, সন্তানের জন্যই সম্পর্ক মজবুত হয়। অনু অয়নের বুকে
নাক ঘষতে ঘষতে বলে, আমাদেরও হবে? হ্যাঁ হবে। তুমি গ্রাজুয়েশনটা শেষ করো। সায়ারাও পরীক্ষার সামনে, সে তো পরীক্ষা দেবে বলেছে। পাগল, ওদেরটা প্ল্যানিং এর ছিল না, আমরা প্ল্যান করেই নিব। আর তাছাড়া ভাবির কষ্ট হবে এরকম করে যাতায়াত করতে, তবুও সে করবে। তুমি জেনে শুনে কেন কষ্ট পাবা? অনুভাবে, ছেলেটা তার কথা কত ভাবে।